আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদেরকে গত ক্লাসে বিরাম চিহ্নের যে নিয়মগুলো দেখিয়েছিলাম, 12টি বিরাম চিহ্ন, সেই চিহ্নগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করে দিয়েছিলাম। তারপরে সেই চিহ্নগুলো কোথায় ব্যবহার করতে হবে, ব্যবহার সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। তোমরা নিশ্চয়ই এগুলো আবার পড়েছো বাসায় সুন্দর করে। হ্যাঁ, আজকে আমরা বিরাম চিহ্নের ব্যবহার করব। যখন প্রশ্নে একটি অনুচ্ছেদ দেয়া থাকবে, সেই অনুচ্ছেদে বিরাম চিহ্ন দেয়া থাকবে না। বিরাম চিহ্নের ব্যবহার তোমার নিজে করতে হবে। অনুচ্ছেদটি তুমি খাতায় উঠিয়ে তারপর তুমি সেখানে বিরাম চিহ্নের ব্যবহার করবে। তো দেখো, আমরা এখানে বোর্ডে সবাই খেয়াল করো, এখানে অনুচ্ছেদ দেয়া আছে 5টি অনুচ্ছেদ। আমরা প্রত্যেকটা অনুচ্ছেদে বিরাম চিহ্নের ব্যবহার আজকে আমরা করব। এর বাইরে তোমাদের অনেক অনুচ্ছেদ দেয়া থাকতে পারে, গল্প থেকে অনুচ্ছেদ দেয়া থাকতে পারে। আমি চেষ্টা করব যে তোমাদেরকে অনুচ্ছেদগুলোর মাধ্যমে বিরাম চিহ্নের ব্যবহার সম্পর্কে তোমাদেরকে জানানোর জন্য, যেন তোমরা যে কোনো ধরনের অনুচ্ছেদ দিলে তোমরা বিরাম চিহ্ন সঠিকভাবে ব্যবহার করতে পারো। তো দেখো, 1 নাম্বার যে অনুচ্ছেদটি সবাই একটু ভালো করে খেয়াল করো। এখানে বলছে, মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশমনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। বেলা 11টা, শুরু হলো প্রচন্ড বৃষ্টি আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। এখানে কোথাও কোনো বিরাম চিহ্নের ব্যবহার নেই। তো এখন আমরা এই যে অনুচ্ছেদটি আছে, এই অনুচ্ছেদে আমরা বিরাম চিহ্নের ব্যবহার করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। মুক্তিযোদ্ধারা ভাবলেন, আমরা কিন্তু কথাটা এইভাবে বলি, এখানে আমরা একটু অল্প বা সামান্য বিরতি নিই। মুক্তিযোদ্ধারা ভাবলেন, তো যেহেতু আমরা এখানে অল্প বিরতি নিব, তাহলে এখানে একটা কমা হবে, ঠিক আছে? মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশমনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। এটি কিন্তু একটি পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেছে। এখানে এসে বাক্যটি শেষ হয়ে গেছে, ঠিক আছে? আবারও খেয়াল করো, মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশমনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। আমরা বাক্যটি শেষ হয়ে যাওয়ার কারণে এখানে একটি দাড়ি ব্যবহার করব। তারপর বলছে বেলা 11টা, মানে সময়টা নির্দেশ করেছে, তখন ছিল সময় 11টা। এটি একটি পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেছে, তাহলে আমরা এখানে দাড়ি ব্যবহার করব। তারপর বলছে শুরু হলো প্রচন্ড বৃষ্টি, শুরু হলো প্রচন্ড বৃষ্টি। এখানেও কিন্তু একটি বাক্য পরিপূর্ণ অর্থ প্রকাশ করে বাক্যটি এখানে শেষ হয়ে গেছে, তাহলে এটি যেহেতু একটি পূর্ণাঙ্গ বাক্য, আমরা এখানে একটি দাড়ি ব্যবহার করব, ঠিক আছে? তারপর বলছে আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। অনুচ্ছেদটি পুরো এখানে শেষ হয়ে গেছে, সেই সাথে বাক্যটি শেষ হয়ে গেছে, তাহলে আমরা এখানে একটি দাড়ি দিব, ঠিক আছে? তাহলে দেখো, এইভাবে আমরা কি করব, বাক্যগুলো সুন্দর করে আমরা পড়ব, অর্থটা বুঝবো, এবং আমরা এটা মনোযোগ দিয়ে খেয়াল করব যে বাক্যটি কোথায় গিয়ে শেষ হয়েছে, বাক্যটি কোথায় গিয়ে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেছে। এইখানে গিয়ে আমরা দাড়ি ব্যবহার করব। সামান্য বিরতির জন্য আমরা কমা ব্যবহার করব, এটা তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম। তো আবারও খেয়াল করো, মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশমনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। শেষ বাক্যটি বেলা 11টা, শুরু হলো প্রচন্ড বৃষ্টি আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ, ঠিক আছে? এইভাবে তোমরা বিরাম চিহ্ন ব্যবহার করবে। তারপরে 2 নম্বর অনুচ্ছেদটি সবাই একটু ভালো করে খেয়াল করো। সকালে উঠে ছেলেটি সারাদিন ভালো হয়ে চলার, ভাই বোন ও আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসার পণ করে, আরো পণ করে ভালো ছেলেদের সাথে মিশে খেলা করার ও খারাপ সঙ্গ ত্যাগ করার। শুধু তাই নয়, ছেলেটি কোনো দুঃখ কাতরতাও প্রকাশ করেছে। এখানে কোথাও কোনো বিরাম চিহ্নের ব্যবহার হয়নি। আমরা বিরাম চিহ্ন ছাড়া কি পুরোটা অনুচ্ছেদ একসাথে মানে বলতে পারবো? বলতে পারবো না। এই জন্যই আমাদের সামান্য বিরতি, একটু বেশি বিরতি, কিংবা বাক্যের অর্থ বুঝে বিরাম চিহ্নের ব্যবহার করতে হবে। তো দেখো, এখানে আমরা একটু পড়ি। সকালে উঠে ছেলেটি সারাদিন ভালো হয়ে চলা। সকালে উঠে ছেলেটি সারাদিন ভালো হয়ে চলার, আর কি ভাই বোন। ভাই বোন, এখানে যদি সম্পর্ক থাকে মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, এইভাবে কোনো সম্পর্ক থাকে, তাহলে সেখানে আমরা হাইফেন ব্যবহার করব, ঠিক আছে? সম্বন্ধসূচক যদি 2টি শব্দ একসাথে থাকে, তাহলে আমরা হাইফেন ব্যবহার করব। এখানে আছে ভাই বোন, যদি থাকে মা বাবা, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? হাইফেন। যদি এখানে মা বাবা না থেকে থাকে চাচা
কাঁচি, তাহলে আমরা কি করব, মাঝখানে হাইফেন ব্যবহার করব। ঠিক আছে, তো দেখো এখানে ভাই বোন, এখানে দুইটা, তারপর হচ্ছে ও আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসার পণ করে। তাহলে দেখো আবার বাক্যটি পড়ো, সকালে উঠে ছেলেটি সারাদিন ভালো হয়ে চলার, ভাই বোন ও আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসার পণ করে। একটি দাঁড়ি হবে, কারণ এখানে বাক্যটি শেষ হয়ে গেছে। আরো পণ করে ভালো ছেলেদের সাথে মিশে খেলা করার, ও এখানে ও আছে, যদি ও না থাকতো তাহলে এখানে একটি কমা বসতো অল্প বিরতির জন্য। আরো পণ করে ভালো ছেলেদের সাথে মিশে খেলা করার ও খারাপ সঙ্গ ত্যাগ করার। দেখো এখানে একটি পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেছে কিনা, এখানে বাক্যটি শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে শুধু তাই নয়, শুধু তাই নয়, তাই এগুলোর পরে আমরা কমা ব্যবহার করি। তাহলে এখানে আমরা একটি কমা দিব অল্প বিরতির জন্য। শুধু তাই নয়, ছেলেটি বড় দুঃখ কাতরতা প্রকাশ করেছে। এখানে বাক্যটি শেষ হয়েছে, সাথে সাথে অনুচ্ছেদটি এখানে শেষ হয়ে গেছে। তাহলে আমরা একটি দাড়ি দিয়ে এটি শেষ করলাম। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বরে আছে কোকিল ডাকে উঁচু ও সুরেলা কণ্ঠে। কোকিল কিভাবে ডাকে? কোকিল ডাকে উঁচু ও সুরেলা কণ্ঠে। বাক্যটি এখানে শেষ হয়ে গেছে, একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে। তাহলে এখানে আমরা বাক্যটি শেষ করব দাড়ি দিয়ে। কু কু করে কোকিল ডাকে। ঠিক আছে, তাহলে কু, এখানে এখানে হাইফেন বসবে, তারপরে আবার কু কুর মধ্যে হাইফেন বসবে। কু কু ডাক ঠিক গানের মতো মিষ্টি। একটি বাক্য শেষ হয়ে গেছে। ঠিক আছে, কু কু ডাক ঠিক গানের মতো মিষ্টি। এখানে দেখো কু, এখানে একটি আর কু আরেকটি, তাহলে এটা দুইটা মাঝখানে আমরা একটি কমা ব্যবহার করব। কু একটু বিরতি, তারপর হচ্ছে কু, কু কু ডাক ঠিক গানের মতো মিষ্টি। তারপর হচ্ছে কোকিল বসন্তকালে ডাকে। এখানে বাক্যটির সাথে সাথে অনুচ্ছেদটিও শেষ হয়ে গেছে এবং এটি একটি হাবোধক বাক্য, এই জন্য এখানে দাড়ি বসবে। যদি বাক্যটি তার রাষ্ট্রবোধক বা বিস্ময়সূচক বোঝাতো তাহলে আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতাম, যদি প্রশ্ন বোঝাতো তাহলে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতাম। যেহেতু বাক্যটি একটি হাবোধক এবং বিবৃতিমূলক বাক্য, তাহলে এখানে কি বসবে, দাড়ি। তারপর 4 নম্বর অনুচ্ছেদটি সবাই একটু খেয়াল করো, মা যেমন তার সন্তানকে আদর দিয়ে স্নেহ দিয়ে। এখানে সবাই একটু খেয়াল করো, কি কি দেয়, আদর দিয়ে স্নেহ দিয়ে, দুইটি বিষয় এখানে বুঝিয়েছে। তাহলে দেখো মা যেমন তার সন্তানকে আদর দিয়ে, মানে আমি তোমাদেরকে বলেছিলাম বিরামচিহ্ন পড়ানোর সময় যে সমজাতীয় কিছু বা মোটামুটি কাছাকাছি এরকম দুইটি শব্দ বা তিনটি এরকম কিছু বোঝায়, তাহলে মাঝখানে কমা বসে। এখানে দেখো আদর দিয়ে আর হচ্ছে স্নেহ, আদর স্নেহ, তাহলে এখানে কি বসবে, কমা, আর এখানে অল্প বিরতি হবে। মা যেমন তার সন্তানকে আদর দিয়ে স্নেহ দিয়ে বড় করে তুলেন। বাক্যটি কিন্তু শেষ হয়নি। মা যেমন তার সন্তানকে আদর দিয়ে স্নেহ দিয়ে বড় করে তুলেন, এ গ্রামও তেমনই স্নেহের বাঁধনে তাকে আবদ্ধ করে রেখেছে। ঠিক আছে, আবারও খেয়াল করো, মা যেমন তার সন্তানকে আদর দিয়ে স্নেহ দিয়ে বড় করে তুলেন, শেষ হয়নি, আরো কিছু মানে আরো কিছু বলার বাকি আছে, এরকম মানে আকাঙ্ক্ষা বুঝিয়েছে এখানে যে বাক্যটি শেষ হয়নি। এ গ্রামও তেমনই স্নেহের বাঁধনে তাকে আবদ্ধ করে রেখেছে। এখানে বাক্যটি শেষ হয়েছে, এই জন্য এখানে দাঁড়ি হবে। আলো বাতাস, আলো বাতাস মেঘ বৃষ্টি এগুলো যদি বোঝায় তাহলে দেখো আলো এবং বাতাসের মধ্যে একটি কমা হবে। আলো বাতাস দিয়ে জীবনকে রক্ষা করছে। বাক্যটি শেষ, বিবৃতিমূলক বাক্য, আমরা দাঁড়ি ব্যবহার করব। তারপর খেয়াল করো 5 নম্বর যে অনুচ্ছেদটি আছে, বাড়ির পিছনে ছোট্ট মাঠে খেলা চলছিল। দেখো তো বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে কিনা, বাক্যটি এখানে শেষ হয়ে গেছে কিনা, এবং বাক্যটি বিবৃতিমূলক কিনা, মানে প্রশ্ন বুঝাবে না, বিস্ময়সূচক বুঝাবে না, বিবৃতিমূলক হবে বাক্যটি। বাড়ির পিছনে ছোট্ট মাঠে খেলা চলছিল, ছোট্ট একটা মাঠে সেখানে খেলা চলছিল, এটি দাঁড়ি ব্যবহার করব। এমন সময় ছোট মামা এলেন, এমন সময় ছোট মামা এলেন, এটিও বাক্যটি এখানে শেষ, আমরা দাঁড়ি ব্যবহার করলাম। বললেন, কেউ যখন কোনো কিছু বলে, কোনো কথা বলে, কোনো উক্তি বলে, তখন সেখানে বললেন, বলেন এগুলোর পরে কমা হয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো বিবৃতিমূলক বাক্য এবং উক্তি যদি হয়, কেউ কোনো কিছু বলে, তখন
বলে, বলেন এগুলোর পরে কমা হয় এবং যা বলে, ওই ব্যক্তিটি যা বলে তার যে উক্তিটি সেটি আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, উদ্ধরণ চিহ্ন দ্বারা। আমায় নেবে তোমাদের সঙ্গে, এখানে কিন্তু প্রশ্ন করেছে মামা। ঠিক আছে, এমন সময় ছোট মামা এলেন, বললেন আমায় নেবে তোমাদের সঙ্গে। উনি কি করেছে? প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে যে তাকে খেলায় নিবে কিনা। যেহেতু এটি প্রশ্ন করা বুঝিয়েছে, জিজ্ঞাসা করেছে, তাহলে এখানে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে, আমায় নেবে তোমাদের সঙ্গে, এটি একটি উক্তি, তাহলে আমরা এই চিহ্নটি ব্যবহার করব। তারপর যে সবাই আনন্দে হইচই জুড়ে দিল, বাক্যটি শেষ, আমরা দাঁড়িয়ে ব্যবহার করব। ঠিক আছে, তো এছাড়াও বিভিন্ন ধরনের অনুচ্ছেদ থাকবে, গল্প থেকে, কবিতা থেকে, কিংবা বানিয়েও দেওয়া হোক না কেন, যে কোনো ধরনের অনুচ্ছেদ থাকলে তোমরা এভাবে পড়বে ভালো করে, পড়ে তারপরে দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন, বিশ্বসূচক চিহ্ন, এগুলোর ব্যবহারটা তোমরা সঠিকভাবে করবে। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের পড়া এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন তোমাদের জ্যামিতি পড়াবো। তোমাদের যে ছোটদের জ্যামিতি শেখা বইটি আছে সেটি তোমরা বের করো। দেখো, গত ক্লাসে আমরা 12 পৃষ্ঠার কোণ পড়েছিলাম, অধ্যায় 3-এর। আজকে আমরা কোণের শ্রেণী বিভাগ করব। সবাই একটু বোর্ডে খেয়াল করো। দেখো, 2 নম্বরে আছে সমকোণ কাকে বলে। দেখো, আমি এখানে লিখেছি সমকোণ একটি সরল রেখার উপর অন্য একটি সরল রেখার লম্বভাবে দণ্ডায়মান হলে, একটি সরল রেখার উপর অন্য একটি সরল রেখার লম্বভাবে দণ্ডায়মান হলে মিলিত বিন্দুতে উৎপন্ন কোণকে সমকোণ বলে। মিলিত বিন্দুতে উৎপন্ন কোণকে কি বলে? সমকোণ বলে। এক সমকোণ সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এক সমকোণ সমান 90 ডিগ্রি। সুতরাং 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে। 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে। দেখো, এখন আমরা সমকোণের চিত্র আঁকবো। দেখো, আমি এখানে একটি চাঁদা নিয়েছি। দেখো, তোমাদের যার যার জ্যামিতি বক্সে যে চাঁদাটা আছে তোমরা সেটা বের করো এবং দেখো মিলিয়ে আঁকতে হবে। দেখো, সবার চাঁদার মধ্যে এখানে মাঝখানে একটা টান দেওয়া আছে। দেখো, এই মাঝখান বরাবর আমরা একটা টান দিয়ে নিব। সবাই একটু খেয়াল করো। দেখো, এই মাঝখানে যেই সমান দাগটা দেওয়া আছে, এখান থেকে আমরা নিচ থেকে একটা টান দিয়ে নিব। দেখো, এখানে একটা টান দিয়ে নিয়েছি। এখন দেখো, এই মাঝখানের একেবারে সোজাসুজি আছে 90 ডিগ্রি। সোজাসুজি আছে কি 90 ডিগ্রি। তোমরা সবাই তোমাদের চাঁদার 90 ডিগ্রি যে মাপটা আছে সেখানে একটা ফুটা দিয়ে নিবে, কলম দিয়ে ছোট একটা ফুটা দিয়ে নিবে। তারপর দেখো, এইভাবে তোমরা স্কেল দিয়ে সমানভাবে এঁকে নিবে। তাহলে এটা হলো কি 90 ডিগ্রি। তাহলে তোমাদের যদি 90 ডিগ্রি না হয় তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। তাহলে তোমরা দেখো, তোমরা অবশ্যই খাতার মধ্যে ঠিকভাবে বসাবে এবং যেখানে 90 ডিগ্রি লেখা আছে, সবার চাঁদায় আছে, সেখানে তোমরা একটা ফুটা দিয়ে 90 ডিগ্রি মিলিয়ে লিখবে। তাহলে এটা হবে সমকোণ। যদি সমকোণ না হয় তাহলে তোমাদের নম্বর কাটা যাবে। তাহলে তোমরা ভালোভাবে দেখে লিখবে। তাহলে এখানে এটা কি কিসের চিত্র আঁকলাম? চিত্র সমকোণ। দেখো, আমরা এখানে লিখব এ ও বি। কি লিখবো? এ ও বি। দেখো, এখানে বি হচ্ছে ও বি হচ্ছে একটি রেখা। এই সরলরেখার উপর অন্য একটি সরলরেখা মানে এ ও সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হলে মিলিত বিন্দুতে যে কোণটা উৎপন্ন হলো তাকে বলে সমকোণ। মিলিত বিন্দুতে উৎপন্ন কোণকে কি বলে? সমকোণ। সমকোণের আরেকটা নাম হচ্ছে 90 ডিগ্রি। এক সমকোণ বলতে আমরা 90 ডিগ্রিকে বুঝি। এক সমকোণ সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সুতরাং 90 ডিগ্রির সমান কোণকে সমকোণ বলে। তাহলে দেখো, চিত্রে কোণ এ ও বি
চিত্রে কোণ এ ও বি একটি সমকোণ। তাহলে দেখো আমরা সমকোণ কি করলাম, একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখার লম্বভাবে দণ্ডায়মান হলে মিলিত বিন্দুতে উৎপন্ন কোণকে সমকোণ বলে। দেখো এখানে আমরা সমকোণের চিত্রটা চাঁদার সাহায্যে আঁকলাম। তোমাদের জ্যামিতি বক্সে অবশ্যই চাঁদা আছে, তোমরা চাঁদা দিয়ে আঁকবে, তাহলে তোমাদের 90 ডিগ্রি মাপটা ঠিক হবে। আচ্ছা, এখন আমরা করব সূক্ষ্মকোণ কাকে বলে। সবাই একটু খেয়াল করো। নম্বরে আছে কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্মকোণ কাকে বলে? এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সমকোণ বলে, সূক্ষ্মকোণ বলে। ছোট কোণকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। আমরা জানি 90 ডিগ্রিকে কি বলে? এক সমকোণ। তাহলে এখানে সূক্ষ্মকোণ কাকে বলে? এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। দেখো সূক্ষ্মকোণের চিত্রটা আমরা আঁকবো। দেখো আমরা প্রথমে স্কেল দিয়ে একটি রেখা টেনে নিব। এই রেখার উপরে আমরা চাঁদাটা বসাবো। দেখো ঠিক এই যে দাগটা আছে, এই দাগটা রেখার এই মাথায় যে কর্নারটা আছে এখানে বসাতে হবে। দেখো বসানোর পরে 90 ডিগ্রি অপেক্ষা ছোট, মানে এখানে আছে 90 ডিগ্রি, আমরা কতটুকু নিব? ধরো এতটুকু নিলাম। 90 ডিগ্রি অপেক্ষা 90 ডিগ্রি হবে এখানে, আমরা নিলাম এতটুকু। তারপরে আমরা এতটুকু মিলিয়ে দেব। এখানে একটি রেখা টানব। দেখো যেখানে আমরা রেখা টানলাম সেটা হলো কি একটু ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব এ ও বি। এখানে কি লিখলাম? এ ও বি। এই কোণটা কি হলো? এই কোণটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ। চিত্র সূক্ষ্মকোণ। দেখো এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আমরা জানি 90 ডিগ্রি হয় কতটুকু? চাঁদা দিয়ে মাপলে এতটুকু হবে। আমরা এই মাপ থেকে একটু ছোট মাপ নিলে তাহলে এটা হবে সূক্ষ্মকোণ। তাহলে এখানে লিখব চিত্রে কোণ এ ও বি একটি সূক্ষ্মকোণ। চিত্রে কোণ এ ও বি একটি সূক্ষ্মকোণ। তাহলে দেখো এখন আমরা সমকোণ স্থূলকোণ করব। 4 নম্বরে আছে স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলে। আমরা দেখেছিলাম সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, আর 90 ডিগ্রি থেকে যদি বড় হয় তাহলে সেই কোণ কি বলে? স্থূলকোণ বলে। তাহলে দেখো আমরা বোর্ডে লিখব 4 নম্বর প্রশ্ন স্থূলকোণ। কি কোণ? স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি এর চেয়ে বড়
ডিগ্রি এর চেয়ে বড়, কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে 180 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে স্থূল কোণ বলে। নব্বই ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে স্থূল কোণ বলে। দেখো এখানে আমরা প্রথমে এই রেখার সোজাসুজি একটা রেখা টানব। দেখো আমরা একটা রেখা টানলাম, তারপরে দেখো আমাদের 90 ডিগ্রি কোথায়, এখানে আমরা এখানে একটা বিন্দু দিলাম। বিন্দু দেওয়ার পর 90 ডিগ্রি এর চেয়ে কি ছোট হবে না বড় হবে? ছোট হলে আমরা এদিকে যাব, আর বড় হলে এদিকে যাব। দেখো এখানে আছে বড়, তাহলে আমরা এদিকে কিছুটা দূর। এখন দেখো আমরা রেখাটা মিলিয়ে নেব, বিন্দুর সাথে রেখাটা নেব। তাহলে এটা কি হলো? এটা হলো স্থূল কোণ। আমরা লিখব এ ও বি। এখানে একটি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এটা কি কোণ? স্থূল কোণ। আমরা লিখব চিত্র চিত্র কি? স্থূল কোণ। চিত্রে কোণ এ ও বি একটি স্থূল কোণ। চিত্রে কোণ এ ও বি কি? একটি স্থূল কোণ। দেখো সবাই, চিত্রে কোণ এ ও বি কি? একটি স্থূল কোণ। 90 ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট। মানে দেখো এখানে আমরা বসানোর পরে এই 90 ডিগ্রির চেয়ে কোণটা কি বড় হয়েছে, এবং 180 ডিগ্রি হবে এইখানে, এখান থেকে ছোট। তাহলে 90 ডিগ্রি এর চেয়ে বড় এবং 180 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে কি বলে? স্থূল কোণ বলে। এখন দেখো আছে 5 নাম্বার প্রশ্ন, সরল কোণ কাকে বলে? দুই সমকোণ বা 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে। দুই সমকোণ বা 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে। দেখো আমরা বোর্ডে লিখব। 5 নাম্বার প্রশ্ন, সরল কোণ কাকে বলে? কি হবে? সরল কোণ কাকে বলে? আমরা লিখব সরল কোণ দেখো সরল কোণ কি? দুই সমকোণ বা দুই সমকোণ বা 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে। সমান কোণকে সরল কোণ বলে। দেখো আমরা এখান থেকে এখান পর্যন্ত একটি টান দিলাম। দেখো এখানে টানের মাঝখানে আমরা একটা বিন্দু আঁকলাম। দেখো বিন্দু ফুটা দেওয়ার পরে দেখো এইখানে হচ্ছে 90 ডিগ্রি। দেখো ঠিক, তারপরে 100 110 এইভাবে করে এইখানে হচ্ছে 180 ডিগ্রি। আমাদেরকে 180 ডিগ্রি এর একটি মাপ নিতে হবে। তাহলে দেখো এখানে রেখাটা টানলাম কত? 180 ডিগ্রি। তাহলে এখানে হবে এ, যে বিন্দুটাতে মিলিত হয়েছে সেটা হবে ও, এবং এখানে হবে বি। এই কোণটার নাম হবে
কি চিত্র? চিত্র সরলকোণ। সরল কোণ। চিত্রে কোণ এ ও বি একটি সরল কোণ। দেখো, দুই সমকোণ বা 180 ডিগ্রি সমান কোণকে কি বলে? সরল কোণ বলে। দুই সমকোণ মানে আমরা যখন সমকোণ এঁকেছিলাম তখন কি অর্ধেক ছিল, মানে এক সমকোণ। এখানে আছে কত? দুই সমকোণ। দুই সমকোণ বা 180 ডিগ্রি সমান কোণকে কি বলে? সরল কোণ বলে। তাহলে এখানে চিত্রকোণ এ ও বি একটি সরল কোণ। তাহলে আজকের পড়া ছিল তোমাদের এই পর্যন্ত। আমরা 4টি কোণের প্রকারভেদ করলাম। দেখো এখানে আছে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ। তোমরা এই 4টি কোণ ভালোভাবে পড়বে এবং খাতায় এইচডব্লিউ করবে। আজকের পড়া ছিল তোমাদের এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি তোমাদের আরো কিছু কোণ সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি বুশরা রহমান। গত ক্লাসে আমি তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। গত ক্লাসে আমি তোমাদের সাথে ডাব্লিউএইচ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে হু এবং হোমের ব্যবহার আমরা করেছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে হোজ এবং হোয়াটের ব্যবহার। সবাই আমার সাথে সাথে খাতা কলম খুলবে এবং আমি বোর্ডে যে স্ট্রাকচারগুলো লিখে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে সাথে লিখে রাখবে। চলো তাহলে আমরা পড়া শুরু করি। প্রথমেই আসি হচ্ছে হোজের ব্যবহার। হোজের দুইভাবে ব্যবহার হতে পারে। দেখো, যদি হোজ সাবজেক্ট অর্থাৎ হোজের ক্ষেত্রে সাবজেক্ট হয়, হোজ যখন সাবজেক্ট হয় অর্থাৎ যদি তুমি সাবজেক্টকে প্রশ্ন করো তাহলে তার স্ট্রাকচারটি হবে হোজ প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন ধরো, হোজ পেন ইজ দ্যাট। যেমন হোজ পেন ইজ দ্যাট। একটু খেয়াল করো, আমরা যদি এটার অর্থ জানতে চাই, হোজ পেন ইজ দ্যাট, কলমটি, এই কলমটি কার, তাই না? হোজ অর্থ হচ্ছে কার। হোজ পেন ইজ দ্যাট, কলমটি কার। তাহলে আমরা যদি কার প্রশ্ন করছি তাহলে এখানে সাবজেক্টকে প্রশ্ন করছি। তাহলে দেখো, হোজ যখন সাবজেক্ট হলো, সাবজেক্ট কি শুরুতেই থাকে না? বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে। তাহলে এখানে আমরা সাবজেক্টকে প্রশ্ন করছি। দেখো হোজ পেন, দেখো পেন এখানে নাউন, হোজ বসলো, তারপর নাউন হচ্ছে পেন, তারপর বি ভার্ব অর্থাৎ ভার্ব ইজ, এবং বাকি অংশ হচ্ছে অবজেক্ট। এবং অবশ্যই আমাকে যেহেতু আমি ডব্লিউএইচ কোয়েশ্চেন করছি অর্থাৎ প্রশ্ন তৈরি করছি, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আচ্ছা, এবারে আসা হচ্ছে আরেকটি নিয়মে, এটা হচ্ছে ওয়ান। হোজ যখন সাবজেক্ট তখন আমরা এই নিয়মটা ফলো করব। আবার হোজ যখন অবজেক্ট হবে, সবাই কি লিখে নিয়েছো এটা? আচ্ছা, সবাই একটু দ্রুত লিখবে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ গঠনের নিয়মে হোজের গঠন নিয়মে দুটি নিয়ম রয়েছে। একটা হচ্ছে আমরা শিখেছি মাত্র হোজ যখন সাবজেক্ট, আর এখন আমরা পড়বো হচ্ছে হোজ যখন অবজেক্ট। যখন অবজেক্টকে প্রশ্ন করা হয়, ঠিক আছে, তখন তোমাকে কোন স্ট্রাকচারটি লিখতে হবে। দেখো আমি লিখছি, তোমরা সবাই আমার সাথে সাথে লিখবে। দেখো, হোজ প্লাস noun plus auxiliary verb plus personal subject plus মূল verb
প্লাস অবজেক্ট অথবা বাকি অংশ। এখন চলো আমরা একটু গঠনটা আবার করি, গঠনগুলো কিন্তু শিখতে হবে, ঠিক আছে? দেখো হোজ যখন অবজেক্ট, হোজ প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস পার্সোনাল সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমরা জানি কি অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব হচ্ছে কত পার্সেন্ট তোমাদের বলেছিলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, have, has, had, এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি বসাতে হবে? am, is, are, was, were অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে এগুলো বসাতে হবে। তারপর পার্সোনাল সাবজেক্ট, তোমাকে যে সাবজেক্টটা তোমার দেওয়া থাকবে সেটা, তারপর হচ্ছে মূল ভার্ব, তোমার সেন্টেন্সে যে ভার্বটা দেওয়া থাকবে সেটা, প্লাস অবজেক্ট। কখন এটা? যখন হোজ যখন অবজেক্টে হয়, অর্থাৎ অবজেক্টে যখন কার দ্বারা প্রশ্ন করা হয় বা অবজেক্ট যখন কার হবে, ঠিক আছে? যেমন ধরো হচ্ছে হোজ মাদার ইজ কলিং, হোজ মাদার ইজ কলিং। তাহলে দেখো একটু খেয়াল করো, এখানে প্রথমে আমাদের রুল অনুযায়ী কি বসলো? হোজ বসলো, তারপর হচ্ছে নাউন বসলো, মাদার হচ্ছে মা, এটা একটা নাউন, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসালাম, তারপর হচ্ছে কলিং, ঠিক আছে? এখানে যেহেতু বাকি অংশ নেই তাহলে আমরা এখানে অবজেক্ট বসিয়েছি। এখন যদি তোমাকে আমার আনসারটা দেওয়া থাকতো, অর্থাৎ তোমাকে তো আনসার দেওয়া থাকবে, তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে আমরা যদি লিখতাম রিমাস মাদার ইজ কলিং, তাহলে সেক্ষেত্রে রিমা নিজে ডাকতো। তাহলে এখন যদি প্রশ্ন করা হতো যে কার মা ডাকছে, তাহলে তুমি প্রশ্ন করতে সহজেই কি হোজ মাদার ইজ কলিং, কার মা ডাকছে, উত্তর হতো রিমাস মাদার ইজ কলিং, ঠিক আছে? সবাই লিখে নিয়েছো? আচ্ছা, এবারে আসি আমরা হচ্ছে হোয়াট এর নিয়মে। হোয়াট অর্থ কি জানো? আমরা সবাই জানি হোয়াট অর্থ হচ্ছে কি, তাই না? আচ্ছা, সবাই লেখো হোয়াট এর গঠন বা স্ট্রাকচার। দেখো হোয়াট থাকলে আমরা কি কি করব। হোয়াট যখন সাবজেক্ট হয়, অর্থাৎ সাবজেক্টকে যখন কি দ্বারা প্রশ্ন করা হয় তখন আমরা কোন স্ট্রাকচারে লিখবো। দেখো হোয়াট যখন সাবজেক্ট, সবাই একটু দ্রুত লিখবে, ঠিক আছে? দেখো হোয়াট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে দেখো যখন আমরা কি বা কার দ্বারা প্রশ্ন করব বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব বা কি দ্বারা প্রশ্ন করব, সরি কি বা কাকে না, কি বা কি দ্বারা প্রশ্ন করব, তখন আমরা কি ব্যবহার করব? হোয়াট ব্যবহার করব। কি ব্যবহার করব? হোয়াট ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে আমাদের যখন সাবজেক্ট হবে, যখন সাবজেক্টকে আমরা কি দ্বারা প্রশ্ন করছি, তখন স্ট্রাকচারটা হবে হচ্ছে হোয়াট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ থাকলে বাকি অংশ, ঠিক আছে? তাহলে যদি আমরা একটা উদাহরণ দিতে চাই, দেখো what is your name? খেয়াল করো, এখানে হোয়াট বসেছে, তারপর ভার্ব বসেছে, তারপর অবজেক্ট বসেছে এবং বাকি অংশ বসেছে। তোমাকে প্রশ্ন দেয়া থাকবে হচ্ছে মাই নেম ইজ, মিম। সাপোজ আমি একটা নাম লিখলাম, এখানে মিমের যে দাগ দিব, তাহলে আমার নাম মিম, মিমের যে দাগ দিয়েছি, তাহলে প্রশ্নটা আমরা কি করতে পারি? হোয়াট ইজ, তোমাকে যখন কেউ প্রশ্ন করে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তখন তুমি প্রশ্নের উত্তর করো মাই নেম ইজ মিম। তো তখন তোমাকে এখানে দাগ দেওয়া থাকবে, তাহলে স্বভাবতই আমরা বুঝতে পারছি এখানে হোয়াট বসবে, তাই না? কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, তাহলে কি থাকলে কি হবে? হোয়াট বসবে। এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে? একটু বুদ্ধি করে সবাই ভালো করে বুঝবে, তাহলে বুদ্ধি করে সহজেই আনসার করতে পারবে। সবাই লিখে নিয়েছো স্ট্রাকচার? এবার আসে হচ্ছে হোয়াট যখন অবজেক্ট, হোয়াট যখন অবজেক্ট। দেখো
তোমার লিখতে হবে এভাবে, হোয়াট যখন অবজেক্ট, অর্থাৎ যখন অবজেক্টকে তুমি প্রশ্ন কি দ্বারা প্রশ্ন করা হবে তখন আমরা যে স্ট্রাকচারটা ফলো করব সেটা হচ্ছে হোয়াট প্লাস অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব আমি একটু আগে লিখেছি তোমাদেরকে, কি কি অক্সিলিয়ারি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে am, is, are, was, were, have, has, had ইত্যাদি, ঠিক আছে? প্লাস পার্সোনাল সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট। তোমরা তো অনেকটা বড় ক্লাসে উঠে পড়েছো, একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? বোঝার চেষ্টা করতে হবে। প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। যেমন হোয়াট ইজ ইউর হবি। দেখো হোয়াট যখন অবজেক্ট, আমরা উদাহরণটা অনুসারে দেখি। হোয়াট ইজ ইউর হবি, তোমার শখ কি? মাই গার্ডেনিং ইজ মাই হবি। তাহলে আমার শখ হচ্ছে বাগান করা। তাহলে এখানে আমার শখ বাগান করা, বাগান করার নিচে যদি দাগ দেওয়া থাকে সেক্ষেত্রে আমি অবজেক্টকে কি দ্বারা প্রশ্ন করছি। আর অবজেক্ট যখন হয় তখন হোয়াট কিভাবে আমরা ইউজ করব সেই স্ট্রাকচারটা হচ্ছে হোয়াট। দেখো আমি এখানে হোয়াট বসিয়েছি, অক্সিলিয়ারি ভার্ব কি am, is, are, was, were এইসব, পার্সোনাল সাবজেক্ট ইউর, মূল ভার্ব প্লাস বাকি অংশ হচ্ছে হবি। হবি মানে হচ্ছে শখ, ঠিক আছে? বাকি অংশ যেহেতু এখানে নেই তাহলে তোমার দিতে হবে না। এবং অবশ্যই তুমি কিন্তু WH কোয়েশ্চেনে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দিতেই হবে, ঠিক আছে? আচ্ছা এবারে আসা হচ্ছে আরেকটি নিয়ম। হোয়াট যখন কোনো রিজন বোঝায় অর্থাৎ কোনো কারণ বোঝায়, ঠিক আছে? এটা হচ্ছে 3 নাম্বার। হোয়াট ফর অ্যাজ রিজন, কোনো রিজন বোঝাবে বা কোনো কারণটা বোঝাবে তখন কি ব্যবহৃত হবে? দেখো কেন বা কোনো কারণ জানার সময়, কেন বা কোনো কারণ জানার সময় আমরা হোয়াট ইউজ করে থাকি। তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারটি হবে হচ্ছে হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস পার্সোনাল সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস ফর, ঠিক আছে? যেহেতু রিজন বোঝাচ্ছে কোনো কারণ বোঝাচ্ছে তাহলে ফর জন্য বসাতে হবে, ঠিক আছে? প্লাস বাকি অংশ। দেখো এখন আমি যদি কোনো উদাহরণ দিতে চাই, যেমন ধরো হচ্ছে হোয়াট ডাজ শান্তা read the book for। খেয়াল করো কেন শান্তা বই কিসের জন্য শান্তা বই পড়ছে, তাহলে কিসের জন্য বোঝাচ্ছে, কোনো রিজন বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস পার্সোনাল সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস ফর প্লাস বাকি অংশ। দেখো হোয়াট বসেছে, অক্সিলারি ভার্ব ডাজ অথবা তারপর হচ্ছে পার্সোনাল, দেখো ভার্ব বসেছে এখানে ডাজ, তারপর হচ্ছে পার্সোনাল সাবজেক্ট শান্তা, তারপর মূল ভার্ব রিড, রিড অর্থ পড়া, প্লাস ফর বা বাকি অংশ। দেখো রিড দ্য বুক ফর বাকি অংশ, ঠিক আছে? বাকি অংশ লিখে দিবে, ঠিক আছে? যদি বাকি অংশ থাকে তাহলে লিখবে, আর না থাকলে তো আমরা লিখতে পারবো না, তাহলে অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমাদের আজকে আমি তোমাদের সাথে আলোচনা করেছি হোজ এবং হোয়াটের ব্যবহার। নিশ্চয়ই তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, আশা করি। তোমাদের এগুলো মুখস্থ করতে হবে, স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে। আর তোমাদের এখন মনে হতে পারে খুব কঠিন, কিন্তু আসলে কিন্তু কোনো কঠিন না। যখন পরীক্ষা আসবে তখন খুব সহজ করে আসবে এবং তুমি খুব ভালো করে পারবে।
তাহলে তোমাদের পড়া থাকলো হচ্ছে যেগুলো আমি তোমাদেরকে খাতায় লিখে দিয়েছি না, সেগুলো তোমরা খুব ভালো করে শিখবে, ঠিক আছে? তাহলে পড়া থাকলো হচ্ছে হোস এবং হোয়াট এর ব্যবহার শিখা লিখা। লিখতে দেই এর জন্য কারণ হচ্ছে যদি তুমি না শিখো বা যদি তুমি না লিখো তাহলে তোমার শিখার কোনো গুরুত্ব থাকলো না, তোমার মনে থাকলো না, তুমি নিজেকে যাচাই করতে পারবে না, ঠিক আছে? তাহলে কি করতে হবে, পড়াশোনার পাশাপাশি অবশ্যই আমাদেরকে লিখতে হবে। তো আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি তোমাদেরকে আরবি এবং সনাতন পড়াবো। তোমরা যারা আরবি, তারা আরবি বইটি বের করো, যাদের আরবি বইটি আছে সবাই আরবি বইয়ে। যে আমি গত ক্লাসে তোমাদেরকে 30 পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছিলাম, আজকে দেখো 31 পৃষ্ঠা পড়বো। এখানে দেখো সালাম বিনিময়। বাড়িতে আব্বা আম্মা আছেন, আরও আছেন দাদা দাদি ও ভাই বোন, স্কুলে আছেন শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীরা। তাছাড়া খেলার সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং আরো অনেকের সাথে দেখা হয়। দেখা হলে সবাইকে সালাম দেব, কোনো মুসলিমের সাথে দেখা হলে সালাম দিতে হয়। তাহলে সালাম কিভাবে দিতে আমরা সবাই জানি, আসসালামু আলাইকুম, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সুন্দর করে তোমরা বানানটা ভালো করে দেখে নেবে। আসসালামু আলাইকুম শব্দের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত। তারপর সালামের জবাবে কি বলতে হয়? ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। কারোর সাথে দেখা হলে আমরা প্রথমে সালাম দেব। সালাম দিলে আল্লাহ খুশি হন, আল্লাহ রহম করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হন, ছোট বড় সকলে খুশি হন, শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়। সালাম অর্থ শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম হলো শান্তির জন্য দোয়া করা। যে আগে সালাম দেবে সে বেশি দেশ পাবে, যে আগে সালাম দেবে সে বেশি সওয়াব পাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালাম দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আগে সালাম দেবে সে বেশি সওয়াব পাবে। চেনা অচেনা সকল মুসলিমকে সালাম দিতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সালাম দেবে যাকে তুমি চেনো এবং যাকে তুমি চেনো না। আমরা স্কুলে যাওয়ার সময় আব্বা আম্মাকে সালাম দেব, শ্রেণীকক্ষে ঢুকে সহপাঠীদের সালাম দেব, শ্রেণীকক্ষে শিক্ষক আসলে দাঁড়িয়ে সালাম দেব, স্কুল ছুটি হয়ে গেলে বাড়িতে গিয়ে সবাইকে সালাম দেব, রাস্তায় চলার সময় যার সাথে দেখা হবে তাকে সালাম দেব, বাড়িতে আত্মীয় স্বজন ও মেহমান আসলে আগে সালাম দেব, চিঠিতে সালাম লেখা পড়লে সালামের জবাব দেব, টেলিফোনে কথা বলার সময় প্রথমে সালাম দেব, কেউ টেলিফোনে সালাম দিলে সালামের জবাব দেব, টেলিভিশনে সালাম শুনলে সালামের জবাব দেব। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। তাহলে দেখো সালাম দেওয়াটা কি? সুন্নাত, এবং সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। ছোটরা বড়দের সালাম দেবে, আবার বড়রাও ছোটদের সালাম দেবে। কিভাবে সালাম দিতে হয় তা শেখাবার জন্য বড়রা ছোটদের সালাম দেবে, ছোটরা সালাম দেওয়া শিখবে। এভাবে বড় ছোট সবাই সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলবে। এভাবে তোমরা দেখো আমি যে 31 পৃষ্ঠা পড়িয়েছি, তোমরা এভাবে 31 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত, যাদের আরবি দেখো আরবি পড়া হচ্ছে 31 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত যে রিডিং আছে এই রিডিংটা তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে যখন প্রশ্ন তৈরি করে দিব, শূন্যস্থান সঠিকতা তৈরি করে দিব, তখন তোমাদের অবশ্যই এগুলো লিখতে হবে। তো তখনই বোঝা যাবে যে তোমরা রিডিংটা মনোযোগ দিয়ে পড়েছো কিনা। যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু আমি বুঝে নিব যে তোমরা আসলে রিডিংটা মনোযোগ দিয়ে পড়ো নাই, ঠিক আছে? তো আরবি পড়া হচ্ছে 31 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত তোমরা রিডিং পড়ে নিবে। এখন দেখো যাদের সনাতন ধর্ম আছে, সনাতন বইয়ের আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম 24 এবং 25 পৃষ্ঠা। আজকে তোমাদের 26 এবং 27 পৃষ্ঠা যে রিডিংটা আছে এই রিডিংটা তোমাদের পড়া। দেখো মহাভারতের কথা বলছে, অর্জুনের সহমর্মিতা। মহাভারতের সবচেয়ে বড় বীর হচ্ছে অর্জুন। তাহলে অর্জুন কে? মহাভারতের সবচেয়ে বড় বীর হচ্ছে অর্জুন। একবার ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন খান্ডব নামক এক বনের পাশে বেড়াতে এসেছিলেন। তখন সেখানে এলেন অগ্নিদেব। তিনি জানালেন যে এক রাজা 12 বছর ধরে যজ্ঞ করছিলেন। এক রাজা কত বছর ধরে যজ্ঞ করছিলেন? 12 বছর ধরে এক রাজা যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞের ঘি খেয়ে তার অগ্নিমান্দ হয়েছে। তিনি গেলেন পিতামহ ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন, তুমি খান্ডব বন দগ্ধ করো, কিন্তু হাতিরা সুর দিয়ে এবং নাগেরা মাথায় করে জল সেচ করে আগুন নিভিয়ে দেয়।
তিনি শ্রীকৃষ্ণ ও অর্জুনের সাহায্য চাইলেন। তারা অগ্নিদেবের প্রতি সহমর্মী হয়ে সাহায্য করতে সম্মত হলেন, কারণ এর দ্বারা অগ্নিদেবের অগ্নিমন্দা দূর হবে। খান্ডব বনে জ্বলে উঠল আগুন। সেই আগুনে পুড়ে মরতে লাগলো বনের বাসিন্দারা আর যত পশু। সু সু শব্দ করে শত শত লোককে জীবের মতো আগুনের শিখা আকাশে মাথা তুলল। পাখিরাও উড়ে পালাতে পারলো না। সেই আগুনের শিখায় পড়ে মরলো, মারা পড়তে লাগলো সবাই। দানবদের এক রাজা ছিলেন, তার নাম ময়দানব। দেখো তাহলে দানবদের রাজার নাম কি ছিল? দানবদের রাজার নাম ছিল ময়দানব। খান্ডব বনের তক্ষক নাগের আবাস থেকে তিনি বের হচ্ছিলেন। তাহলে দেখো ময়দানব কোথা থেকে বের হয়েছিলেন? খান্ডব বনের তক্ষক নাগের আবাস থেকে তিনি বের হচ্ছিলেন। তখন তিনিও আগুনের দ্বারা আক্রান্ত হন। ময়দানবের আচরণে শ্রীকৃষ্ণ ও অর্জুন সন্তুষ্ট ছিলেন না। শ্রীকৃষ্ণ ও অর্জুন জানেন ময়দানব অনেক শত্রুতা করেছেন, অনেককে অনেক কষ্ট দিয়েছেন, তবু অর্জুন তাকে সেই আগুন থেকে রক্ষা করলেন। এভাবে বীর অর্জুন শত্রুর প্রতিও সহমর্মিতা প্রকাশ করলেন। মানে শত্রু হোক বা বন্ধু হোক, যেই হোক না কেন, এই গল্পটি পরে আমরা বুঝলাম যে, তোমার যে ঘটনাটি পড়ার পরে এটি আমরা বুঝলাম যে সে বন্ধু হোক বা শত্রু হোক, যেই হোক না কেন, তাকে কখনো বিপদে ফেলতে নেই, তার ক্ষতি করতে নেই। তাকে অবশ্যই সাহায্য করতে হবে এবং বিপদ থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। আর এটাই হচ্ছে সহমর্মিতা। ময়দানব এত ক্ষতি করার পরেও কিন্তু অর্জুন তাকে ঠিকই আগুন থেকে কি করলো? রক্ষা করলো। সে তার শত্রু হওয়া সত্ত্বেও তাকে বিপদে ফেলে আসেনি, ঠিক আছে, বিপদে ফেলে দেয়নি, তাকে রক্ষা করেছে আগুন থেকে। তো এটাই হচ্ছে সহমর্মিতা। আমরাও এমনই করে শত্রু মিত্র সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করব, তাহলে শত্রু মিত্রে পরিণত হবে আর শত্রুরা শত্রুতা করবে না, সমাজে থাকবে সম্প্রীতি ও শান্তি। এভাবে তোমরা দেখো 26 পৃষ্ঠা এবং 27 পৃষ্ঠার পড়াটা তোমরা করে নেবে। যাদের সনাতন তারা 26 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত রিডিংটা পড়বে। এখান থেকে তোমাদেরকে প্রশ্ন তৈরি করে দেওয়া হবে, ঠিক আছে। তো আজকের পড়া তোমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।